গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। সবাই তোমরা নিশ্চয়ই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ভালো করে পড়াশোনা করছো। তো তোমাদের কেমিস্ট্রি বেশ কিছু ক্লাস আমরা নিয়েছি। তোমরা আশা করি যে সেই ক্লাসগুলো সবাই করেছো এবং সেই ক্লাসের ভিত্তিতে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তো তোমরা পরীক্ষায় আশা করি যে সবাই ভালো করবে। তোমরা নিশ্চয়ই সবার সততা বজায় রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, যা পারো তোমরা লিখবে। তো বই দেখে লেখার চেষ্টা তোমরা করবে না। আশা করি তোমরা সবাই ভালো করবে পরীক্ষায়। তো তোমাদের আমরা গত ক্লাসে কি কি আলোচনা করেছিলাম নিশ্চয়ই মনে আছে। আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো করাচ্ছিলাম। আজকে আমরা কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন বিক্রিয়াটি দেখার চেষ্টা করব। এটিকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হয়ে থাকে। অ্যালডল ঘনীভবন এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন আসলে এখানে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুটি হচ্ছে ঘনীভূত হয়, এই জন্য এটার নাম হয়েছে অ্যালডল ঘনীভবন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুই অণু অ্যালডিহাইডের ক্ষেত্রে বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে। এখানে হচ্ছে লঘু ক্ষার দ্রবণ ব্যবহার করা হয় এই বিক্রিয়ায়। তো এক্ষেত্রে লঘু ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। তো দুই অণু যে অ্যালডিহাইড এখানে হচ্ছে ব্যবহার করি আমরা, যেমন আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড আছে, অ্যাসিটালডিহাইড আছে, তোমার তারপরে কিটোন আছে, প্রোপানন। তো যেখানে হচ্ছে আলফা হাইড্রোজেন মূলত হচ্ছে কি, এখানে দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, যেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাপেক্ষে এই প্রথম কার্বনকে বলা হয় আলফা কার্বন, দ্বিতীয় কার্বনকে বলা হয় বিটা কার্বন, তারপরে একটা গামা। এভাবে হচ্ছে কার্বন পরমাণুগুলো থাকে এবং সেই কার্বন পরমাণুতে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই আলফা হাইড্রোজেন হচ্ছে মূলত হচ্ছে অম্লধর্মী হয়ে থাকে। আর এই অম্লধর্মী হওয়ার কারণে এই ক্ষারের আয়ন দ্বারা এটি হচ্ছে আকর্ষিত হয়ে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এখান থেকে বের হয়ে যায়। অর্থাৎ এই অ্যাসিটালডিহাইডটা মূলত হচ্ছে হাইড্রোজেন পরমাণুকে হচ্ছে ত্যাগ করে। তো ত্যাগ করে এখানে হচ্ছে অ্যানায়নে পরিণত হয়। দেখো প্রথমে অ্যাসিটালডিহাইডের একটি অ্যানায়ন উৎপন্ন হয়। সেই অ্যানায়নটি এখানে আরেকটি অ্যাসিটালডিহাইডের সংস্পর্শে যখন আসে, তখন অ্যাসিটালডিহাইড আমরা জানি কার্বনিল যৌগ। এটা কার্বনিল যৌগের ধনাত্মক কার্বন পরমাণু। আমরা জানি যে কার্বনিল যৌগের কেন্দ্রে হচ্ছে ডেল্টা পজিটিভ থাকে আর অক্সিজেন থাকে ডেল্টা নেগেটিভ, কারণ তড়িৎ ঋণাত্মকতা এটা কম, এটা হচ্ছে বেশি। তাহলে এই যে ধনাত্মক কার্বন পরমাণুতে এই যে ঋণাত্মক আয়নটা অ্যানায়ন অলরেডি হচ্ছে যেটা উৎপন্ন হয়, সেই অ্যানায়নটা যুক্ত হয় এই কার্বনের সাথে। যুক্ত হয়ে এখানে কার্বন কার্বন একক বন্ধন তৈরি করে আর একটি অ্যানায়ন সৃষ্টি করে, যেখানে এই দ্বিবন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণু তার দিকে টেনে নেয়, টেনে নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আর একটি অ্যানায়ন উৎপন্ন হয়। সেই অ্যানায়নটি পরবর্তীতে এখানে পানি অণু, দেখো আমরা ভেঙে দেখিয়েছি বোঝার সুবিধার জন্য, পানি অণু থেকে একটি প্রোটন হচ্ছে এই অ্যানায়নটি গ্রহণ করে। তাহলে এই যে প্রোটনটি, এই প্রোটনটি গ্রহণ করে এখানে হচ্ছে অ্যালকোহল হয়ে যায়। দেখো শেষে এখানে প্রোটন গ্রহণ করে এখানে যে অ্যানায়ন ছিল সেই অ্যানায়ন থেকে হয়ে গেছে অ্যালকোহল, এবং এখানে একটি অ্যালডিহাইড অলরেডি উৎপন্ন হয়ে রয়েছে। এই যৌগটার নাম হচ্ছে অ্যালকোহল। এখানে যেহেতু অ্যালডিহাইডও আছে এবং অ্যালকোহলও রয়েছে, সুতরাং এটার নাম হচ্ছে অ্যালডল। আর যেহেতু এটা ঘনীভবন বিক্রিয়া যেটা যুক্ত হয়েছে, সুতরাং এটার নাম হয়েছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, এখানে দেখো এটা যৌগটার নাম 1 2 3 3 হাইড্রোক্সি 1 2 3 4 বিউটানল 3 হাইড্রোক্সি বিউটানল। এটার নাম হচ্ছে 3 হাইড্রোক্সি বিউটানল। তাহলে এটা হচ্ছে যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আমরা বিক্রিয়াটি দেখালাম কৌশলের মাধ্যমে। তোমাদের অবশ্যই সমস্ত বিক্রিয়াগুলো শিখতে হবে কৌশলের মাধ্যমে। তো এটি আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, তাই তোমাদের এটা জানতে হবে। ঠিক একই রকম
ইম্পর্ট্যান্ট আরেকটি বিক্রিয়া রয়েছে যেটাকে আমরা বলে থাকি ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটিও ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। ক্যানিজারো বিক্রিয়া আগেরটি ছিল আলফা হাইড্রোজেন যুক্ত দুটি অ্যালডিহাইড বা কিটোন ঘনীভূত হয়ে অ্যালডল তৈরি করে। এটার নাম হচ্ছিল এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কিন্তু এক্ষেত্রে বিক্রিয়াটি হচ্ছে দুটি আলফা হাইড্রোজেন বিহীন দুটি জৈব যৌগ, আলফা হাইড্রোজেন বিহীন দুটি অ্যালডিহাইড হতে পারে। হ্যাঁ, দুটি অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুটি অ্যালডিহাইড, এটা কার্বনিক যৌগ অ্যালডিহাইড আমরা জানি। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন দুটি অ্যালডিহাইড কেমন হতে পারে? ফর্মালডিহাইড হতে পারে। দুটি ফর্মালডিহাইড, দুটি ফর্মালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়ায় কি ধরনের বিক্রিয়া করে? জারণ বিজারণ বিক্রিয়া করে। এটার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া হয়। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার ফলে এখানে মূলত হচ্ছে গাঢ় ক্ষার ব্যবহার করা হয়। গাঢ় বলতে এখানে 50% হয়তো সোডিয়াম হাইড্রোক্সাইড, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ় ক্ষার, এই গাঢ় ক্ষার ব্যবহার করে বিক্রিয়াটি করা হয়ে থাকে। আর এখানে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ রুম টেম্পারেচারে বিক্রিয়াটি করা হয়ে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন হয় এবং অন্য অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। তাহলে একটি হচ্ছে জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। কি অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। এই ক্ষেত্রে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, সুতরাং সোডিয়াম ফর্মেট লবণ উৎপন্ন হয়। এই ক্ষেত্রে সোডিয়াম ফর্মেট উৎপন্ন হয়ে যায়। আর এক অণু বিজারিত হয়ে হয় অ্যালকোহল, CH3OH। এই ক্ষেত্রে অ্যালকোহল এবং অ্যাসিড, জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে এটা মূলত একটা অসামঞ্জস্য বিক্রিয়া। আর এরূপ অসামঞ্জস্য বিক্রিয়া প্রথমে হচ্ছে করেন বিজ্ঞানী ক্যানিজারো, তাই এই আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। তো এখন এই বিক্রিয়াটির কৌশল আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বিক্রিয়াটির কৌশলটি কিভাবে বিক্রিয়াটি ঘটে সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা ক্যানিজারো বিক্রিয়াটির কৌশলটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সবাই আমরা খাতায় তুলে নিব এবং ভালো করে বুঝে নিব যে বিক্রিয়াটি আসলে কিভাবে ঘটে। আমরা বলেছি যে আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইডের পরস্পরের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়ায় এখানে হচ্ছে এক অণু জারিত হয়ে হচ্ছে অ্যাসিড উৎপন্ন হয় এবং অপর অণু বিজারিত হয়ে উৎপন্ন হয় হচ্ছে অ্যালকোহল। এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া। আমরা জানি যে বিক্রিয়ায় একসাথে জারণ এবং বিজারণ দুটি ঘটে থাকে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয়। ফার্স্ট পেপারে আমরা এটা পড়েছি। তো এই ক্ষেত্রে হচ্ছে জারণ বিজারণ ঘটে থাকে। আমরা দেখি এখানে গাঢ় ক্ষার দ্রবণ ব্যবহার করা হয়েছে। সেই গাঢ় ক্ষারে হাইড্রোক্সিল আয়ন প্রথমত একটি কার্বনিল কার্বনকে আক্রমণ করে। এখানে হচ্ছে প্রথমে অ্যানায়ন তৈরি করে। এটি কার্বন ধনাত্মক কার্বনের সাথে যুক্ত হয়ে এখানে উৎপন্ন করে হচ্ছে অ্যানায়ন। এই যে দ্বিবন্ধনের ইলেকট্রন এটি কার্বন পরমাণু থেকে অক্সিজেন পরমাণুর দিকে চলে যায়। সুতরাং একটি অক্সিজেন পরমাণুতে একটি ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়, যাকে আমরা বলে থাকি যৌগটাকে অ্যানায়ন। এই অ্যানায়ন যৌগ থেকে আবার অন্য যে কার্বনিল যৌগ, সেই কার্বনিল যৌগের ধনাত্মক কার্বনের দিকে একটি হাইড্রাইড আয়ন এখানে প্রতিস্থাপিত হয়। হাইড্রাইড আয়ন, ভালো করে দেখো, খেয়াল করে, এই হাইড্রোজেন তার বন্ধন ইলেকট্রন সহ এই ধনাত্মক কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে যুক্ত হলে হয় উৎপন্ন হচ্ছে, এখানে যখন যুক্ত হবে তখন দ্বিবন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণু দিকে চলে যাবে, ঠিক আগেকার মতো এখানে আরেকটা অ্যানায়ন উৎপন্ন হলো। তাহলে ফার্স্ট একটা অ্যানায়ন থেকে যে অ্যানায়নটা তৈরি হলো, সেই অ্যানায়নটা আরেকটা অ্যানায়ন তৈরি করলো আরেকটি কার্বনিল যৌগকে, অর্থাৎ হচ্ছে ফর্মালডিহাইডকে। তাহলে এখানে উৎপন্ন হলো মিথক্সাইড, উৎপন্ন হলো। আর এখান থেকে একটি হাইড্রাইড আয়ন চলে যাওয়ার পর এখানে যে দ্বিবন্ধনের ইলেকট্রন থাকে
সেই ইলেকট্রনটা এই অক্সিজেন পরমাণুর এবং অক্সিজেন এবং কার্বন পরমাণুর মধ্যে চলে আসে, অর্থাৎ এখানে অক্সিজেনের আবার সেই দ্বিবন্ধন প্রাপ্ত হয়। তাহলে এভাবে ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়, মিথক্সাইড এবং ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এটা উৎপন্ন হয়ে যাওয়ার পরপরই কিন্তু এটা সুস্থিত হয় না, কারণ আমরা জানি ফর্মিক অ্যাসিড হচ্ছে খুবই অস্থিত, এটি একটি অ্যাসিড। তো অ্যাসিডের ধর্ম হচ্ছে কি প্রোটনকে ত্যাগ করা। তাহলে এই ফর্মিক অ্যাসিড থেকে একটি প্রোটন আবার সেই মিথক্সাইড যেটা হয়েছিল উৎপন্ন, সেই মিথক্সাইড হচ্ছে একটি প্রোটন এক্ষেত্রে গ্রহণ করে। এখানে হাইড্রোজেনে বন্ধন ইলেকট্রন বিহীন হাইড্রোজেন বের হয়ে যায়, যাকে আমরা বলে থাকি প্রোটন। তাহলে প্রোটন হিসেবে বের হয়ে যাওয়ার পরে এখানে উৎপন্ন হয়ে যায় মিথানল, যেটাকে আমরা পরবর্তীতে লাস্টে লিখেছি, এবং এখানে ফরমেটায়ন উৎপন্ন হয়। দেখো খেয়াল করে এখানে অক্সিজেন আর এখানে অক্সিজেনের এই বন্ধন ইলেকট্রনটা অক্সিজেনের উপর চলে আসে, তখন অক্সিজেনের একটা মাইনাস চার্জের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলে থাকি যে ফর্মিক অ্যাসিড এর থেকে যদি একটি হাইড্রোজেন চলে যায় তাহলে তাকে আমরা বলে থাকি ফরমেট। আর এই ফরমেটটা মূলত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সোডিয়াম পরমাণু, সেই সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফরমেট হিসেবে হচ্ছে উৎপাদে পাওয়া যায়, আমরা জানি। তো এটি হচ্ছে মূলত হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্যানিজারো বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করবে, কারণ এটি তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা মূলত কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর নির্ভরশীল। আমরা জানি যে কার্বনিল যৌগে কার্বন আর অক্সিজেনের বন্ধন ইলেকট্রন যুগলকে অক্সিজেন পরমাণু টেনে নেয়, নেগেটিভ হয়, আর এখানে হয় পজিটিভ। তাহলে এই মূলত এই কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপরে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা নির্ভরশীল। অর্থাৎ এই ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে সেই যৌগ তত বেশি সক্রিয় হবে, অর্থাৎ নিউক্লিওফাইল খুব সহজে সেই যৌগকে আক্রমণ করতে পারে। এখন আসলে এই ধনাত্মক চার্জের পরিমাণ কমে কোনটার কারণে? আমরা জানি যে অ্যালকাইল মূলক তার ধনাত্মক আবেগধর্মিতা ধর্ম বা হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে বাড়িয়ে দেয়, কার্বনিল কার্বনের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়। তাহলে এই CH3 মূলক বা অ্যালকাইল মূলক তার ধনাত্মক আবেশধর্মিতা প্রভাব দ্বারা, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে এই কেন্দ্রের দিকে হচ্ছে ঠেলে দিতে পারে, সেই প্রভাব দ্বারা এই ধনাত্মক চার্জের পরিমাণ কমে যায়। তো কমে যাওয়ার কারণে এর সক্রিয়তাও হ্রাস পায়। এই যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুতে যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকবে তার সক্রিয়তা তত কম হবে। অর্থাৎ এখানে যদি কার্বন পরমাণুতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে যে সক্রিয়তা হয় তার চেয়ে কম সক্রিয়তা হবে যদি একটি অ্যালকাইল মূলক উপস্থিত থাকে, এবং তার চেয়ে কম সক্রিয়তা হবে যদি দুটি অ্যালকাইল মূলক উপস্থিত থাকে। তাহলে দুটি অ্যালকাইল মূলক যদি থাকে সেটা হচ্ছে কিটোন, তারপরে হচ্ছে এটা অ্যালডিহাইড, হ্যাঁ, এবং এটি হচ্ছে এটিও অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, তারপরে হতে পারে ইথানলডিহাইড, প্রোপানলডিহাইড, বিভিন্ন ধরনের অ্যালডিহাইড হতে পারে। আর তৃতীয়টি আমরা দেখলাম কিটোন। তাহলে কিটোনের সক্রিয়তা হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমরা যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি দেখেছি, যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিটোন করতে পারে, যেহেতু এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন কিটোনে রয়েছে প্রোপাননে, কিন্তু দেখা যাচ্ছে তার সক্রিয়তা খুবই কম হয়ে থাকে, সেক্ষেত্রে সক্রিয়তা হয় খুবই কম। তো এটি তোমরা একটু জেনে নিবে। প্রতিস্থাপন বিক্রিয়া, জৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে একটি যৌগের অনুষ্ঠিত কার্বন পরমাণু, যে বিভিন্ন ধরনের পরমাণু বা মূলক যদি অন্য কোনো মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে বিক্রিয়া হয়ে থাকে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এমনকি পিরিয়ডিক্যালের মাধ্যমে এই প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। তো অ্যালকাইল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে বিক্রিয়ায় সম্পৃক্ত কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। তো নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে এমন একটি বিক্রিয়া আমরা দেখি।
এখানে H, এখানে আমরা ধরলাম আর একটা R দিলাম, এখানে একটা X। আমরা জাস্ট একটা বিক্রিয়া দেখি যেটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি একটা, তো এই বিক্রিয়া একটু খেয়াল করে দেখো যে একটা নিউক্লিওফাইল একটা অ্যালকাইল হ্যালাইডকে আক্রমণ করে এখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হয়েছে। এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এসএন বিক্রিয়া। এটাকে বলা হয় এসএন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই প্রকার। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দুই প্রকারের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায়। একটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটি হচ্ছে যেটাকে আমরা বলে থাকি SN1 বিক্রিয়া। আরেকটা হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে আমরা বলে থাকি SN2 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া এই দুই প্রকারের বিক্রিয়া হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন SN1 বিক্রিয়া কি জেনে নেওয়ার চেষ্টা করি। SN1 বিক্রিয়া বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়াটি শুধুমাত্র একটিমাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে, অর্থাৎ এটি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু নিউক্লিওফিলের উপর এই বিক্রিয়াটি নির্ভর করে না। সেই বিক্রিয়াকে বলা হয় SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিব। এই বিক্রিয়াটি মূলত হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে সহজে ঘটে থাকে। 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইডকে তিনটা হচ্ছে অ্যালকাইল মূল যদি যুক্ত থাকে কোনো কার্বন পরমাণুতে, তাহলে তাকে বলা হয় 3 ডিগ্রি হ্যালাইড। এই 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটি ঘটে থাকে। এটা হচ্ছে খুবই লঘু পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে, লঘু ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের ক্ষেত্রে বিক্রিয়াটি ঘটে। তো এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা আক্রমণ করে থাকে, আক্রমণ করে এটা এখান থেকে বের হয়ে যায়। তো বের হয়ে গেলে এখানে হচ্ছে আর এখানে অ্যালকোহল তৈরি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, আর হচ্ছে এখানে পটাশিয়াম হ্যালাইড। তো এটি হচ্ছে মূল বিক্রিয়া। তো এর কৌশলটি হচ্ছে আমাদের জানতে হবে যে এই কৌশলটি কিভাবে হয়। আর তার আগে আমরা জেনে নিই বৈশিষ্ট্যগুলো কি, যে এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটি ঘটে থাকে। এটা হচ্ছে লঘু ক্ষার দ্রবণের সাথে এটা বিক্রিয়া করে। তো বিক্রিয়াটি হচ্ছে দুই ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমত হচ্ছে এখান থেকে 3 ডিগ্রি হ্যালাইড থেকে এখানে 3 ডিগ্রি এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা জানি। সেই কার্বোক্যাটায়ন পরবর্তীতে হচ্ছে OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে এখানে খুব দ্রুত গতিতে পরবর্তীতে এখানে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়। তো এটার ঘনমাত্রার উপর শুধুমাত্র এই বিক্রিয়াটা হচ্ছে নির্ভরশীল, এই জন্য এটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। আর এটি মূলত হচ্ছে জ্যামিতিক কাঠামো এখানে যেমন ছিল উৎপাদে ঠিক তেমনটি থাকে। এখানে জ্যামিতিক কাঠামোর কোনো চেঞ্জ হয় না, এখানে কোনো জটিল অবস্থার সৃষ্টি হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমার SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো। এখন আমরা এর কৌশলটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে SN1 বিক্রিয়া কি কৌশলে হচ্ছে ঘটে থাকে। তাহলে এর কৌশল খুব সহজ কৌশল। তো 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইড এক্ষেত্রে হচ্ছে প্রথমত এটি
অ্যালকাইল হ্যালাইডের এটি হচ্ছে নিউক্লিওফাইলের আক্রমণের এটা খুব ধীর গতিতে হচ্ছে প্রথমে এটি হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা কার্বোক্যাটায়ন তৈরি করে। ফার্স্ট অধিক স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এখানে X মাইনাস পরবর্তীতে এটি 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে যে অধিক স্থায়ী কার্বোক্যাটায়নটি উৎপন্ন হয়েছিল সেই কার্বোক্যাটায়নটি মূলত হচ্ছে ক্ষারের OH মাইনাস আয়নের সাথে হচ্ছে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। তো এইভাবেই হচ্ছে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। তো এটির জ্যামিতিক কাঠামো চেঞ্জ হয় না, এটা হচ্ছে খুব ধীর গতিতে ঘটে আর এটা হচ্ছে দ্রুত গতিতে বিক্রিয়াটা, দ্বিতীয় অংশটা দ্রুত গতিতে হয়। তো এটি হচ্ছে SN1 বিক্রিয়া। আর SN2 বিক্রিয়া আমরা দেখার চেষ্টা করব। SN1 বিক্রিয়ার মূলত হচ্ছে বিপরীত কৌশলে হচ্ছে SN2 বিক্রিয়া ঘটে থাকে। তো SN2 বিক্রিয়া কি আসলে? SN1 বিক্রিয়া যেমন ছিল যে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে বিক্রিয়াটা নির্ভরশীল তাকে SN1 বিক্রিয়া বলা হয় বা একাধিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আর SN2 বিক্রিয়া হলো যে বিক্রিয়াটা দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরই নির্ভরশীল যে বিক্রিয়াটি তাকে বলা হয় SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়া SN1 বিক্রিয়া যেমন 1 ডিগ্রি 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সহজে ঘটেছিল, ঠিক একইভাবে SN1 বিক্রিয়া হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড বা 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছে SN2 বিক্রিয়া খুব সহজে ঘটে থাকে। অর্থাৎ SN1 বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া হচ্ছে SN2 বিক্রিয়া। এক্ষেত্রে হচ্ছে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়। বিক্রিয়া হচ্ছে এক ধাপেই ঘটে থাকে, এখানে বারবার ধাপ হয় না। SN1 বিক্রিয়া যেমন 2 ধাপে বিক্রিয়াটি ঘটেছিল কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে, এক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না, এক্ষেত্রে হচ্ছে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় এবং বিক্রিয়াটি এভাবে সম্পূর্ণ হয়ে থাকে জটিল অবস্থার মধ্য দিয়ে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে বিক্রিয়কে যেমন গঠন থাকে, উৎপাদের গঠন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, যাকে আমরা ঝড়ে উল্টানো ছাতার মতন বলে থাকি। আমরা বিক্রিয়াটি দেখবো, দেখার পরে আমাদের বাকিটা বুঝতে পারবো। আমরা এখানে একটি 1 ডিগ্রি হ্যালাইড নিয়েছি, 1 ডিগ্রি হ্যালাইড। এক্ষেত্রে হচ্ছে এখানে নিউক্লিওফাইল উল্টা দিক থেকে আক্রমণ করে, এই একটা ব্যাপার। এখানে হচ্ছে এই দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ করে এদিকে। তো এখানে নিউক্লিওফাইল যখন আক্রমণ করে তখন এখানে ব্যাপারটা হচ্ছে এখানে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়। নিউক্লিওফাইল আক্রমণ করলে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিওফাইল যখন আক্রমণ করতে থাকে তখন এখানে OH এখানে হচ্ছে একটা বন্ধন গঠন করতে থাকে আর এই বন্ধনটা মূলত হচ্ছে ভাঙতে থাকে। এটি হচ্ছে মূলত হচ্ছে অস্থায়ী জটিল বলে থাকি এই অবস্থাটাকে মূলত আমরা। তো এটি একটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এটার নাম হচ্ছে অস্থায়ী জটিল। অস্থায়ী জটিল অবস্থার মধ্য দিয়ে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। আর তার পরবর্তীতে এখানে হচ্ছে এই বন্ধনটি সম্পূর্ণ হয়ে যায় আর এই বন্ধনটি হচ্ছে ভেঙে যায়। তো এই বন্ধনটি যখন সম্পূর্ণ হয়ে যায় তখন কার্বনের সাথে এখানে OH যুক্ত হয়ে যায়, তো অ্যালকোহল হিসেবে আমরা পেয়ে থাকি। এখানে হচ্ছে R, এখানে H এবং এখানে হচ্ছে H। এটা হচ্ছে চূড়ান্ত উৎপাদ। এখন আমরা দেখি যে এই বিক্রিয়াটা মূলত হচ্ছে এই নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড এই দুটি বিক্রিয়কের এই ঘনমাত্রার উপর নির্ভরশীল। এটাকে এই জন্য বলা হয় দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের হয় বিক্রিয়াটি, আর প্রথমটা SN1 বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রমের হয়ে থাকে, কারণ এটি
একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল বলে এটাকে প্রথম বিক্রিয়ক বলা হয়, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়টি হয়ে থাকে। এখানে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো ধরনের অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় না, এটা হচ্ছে এক ধাপে বিক্রিয়টি ঘটে থাকে। কিন্তু আগেরটা আমরা দেখেছিলাম যে কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে বিক্রিয়টি ঘটে থাকে। এখানে হচ্ছে গাঢ় ক্ষার দ্বিগুণ ব্যবহার করা হয়, আগেরটা হচ্ছে লঘু ক্ষার দ্বিগুণ ব্যবহার করা হয়েছিল। আর এখানে হচ্ছে উৎপাদে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের গঠন এবং উৎপাদের গঠন সম্পূর্ণ চেঞ্জ, অর্থাৎ এটা ঝড়ের উল্টানো ছাতার মতো গঠনটা যেন একেবারে উল্টে যায় এমন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার আলোচনা। তো SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় দেখবে যে সৃজনশীল প্রশ্নে এটা তুলনামূলক আলোচনা করতে বলা হয়, কখনো কখনো এটার ব্যাখ্যা চাওয়া হয়। তো তুলনামূলক আলোচনা বলতে এখানে বিশ্লেষণের মাধ্যমে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার যে তুলনা, সেই তুলনাটি হচ্ছে ভালো করে তোমাদের করতে হবে। অর্থাৎ বিক্রিয়াটি কি, বিক্রিয়ার যে কৌশল কোন কৌশলে ঘটে এবং তাদের যে তুলনামূলক আলোচনা, সেই তুলনামূলক আলোচনাটা হচ্ছে তোমাদের ভালো করে শিখে রাখতে হবে। তাহলে তোমরা এই প্রশ্নগুলোর সহজেই অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। তোমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই নিয়মিত পড়াশোনা করো। তোমরা সবাই পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা টপিকস তোমরা লিখতে কিন্তু ভুলবে না। কারণ কেমিস্ট্রি তুমি জানো, যদি কোনো একটা টপিকস তুমি না লিখো তাহলে তুমি পরীক্ষার খাতায় ওই টপিকসটা লিখতে পারবে না। বাসায় তোমাকে অবশ্যই পড়ার পরেই লিখে ফেলতে হবে। যখনই তুমি পড়ার পরেই লিখবে তখন তোমার পড়াটা কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু তুমি মনে রাখতে পারবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।